আজকে আমরা 8 নম্বর স্কুলটা প্রশ্ন প্রস্তুতি দশম শ্রেণীর 8 নম্বর স্কুলটা সলভ করব। বিগত দিনে আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7 স্কুলগুলো সলভ করেছি। আজকে আমরা 8 নম্বর স্কুলটা, তার নাম হলো কংসাবতী শিশু বিদ্যালয়। এটা বাঁকুড়ে অবস্থিত। 143 থেকে 144 পেজে তোমরা দেখবে প্রান্তিক প্রকাশনীর যে প্রশ্ন প্রস্তুতি আছে, ভালো করে দেখে নাও। সম্পূর্ণ সলভ করছি। ক্লাস 10-এর অন্তর্গত, অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য এবং যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। দেখে নাও, প্রথম যে প্রশ্নটা আছে, সঠিক সম্পর্কটি হলো, বিভিন্ন অপশান দেওয়া আছে। আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 3 গামা। 2 নম্বর আছে 3 আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 2 গামা। সি এরটা আছে 3 আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু গামা। ডি এরটা আছে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। দেখে নাও কিভাবে হবে। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক ভালো করে দেখে নাও। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে এখানে আমি দেখা যাচ্ছে প্রত্যেকের সঙ্গে 6 গুণ করা হলো। তাহলে প্রত্যেকের সঙ্গে 6 গুণ করলে আমরা লিখব 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। কেন 6 গুণ করবো? দেখো 2 আর 3-এর লসাগু 6, সেজন্য সব রাশিকে আমরা 6 দিয়ে গুণ করলাম। তাহলে 6-এর সঙ্গে আলফা গুণ করলে 6 আলফা, বি বাই 2 এর সঙ্গে 6 গুণ করলে 3 বিটা, আর গামা বাই 3-এর সঙ্গে 6 গুণ করলে আমরা কি পাবো? সেটা 2 গামা পাবো। তাহলে উভয় পক্ষে আমরা 6 গুণ করব, কারণ 2 এবং 3 এর যে লসাগু সেটা 6 হবে। তাহলে এর সঙ্গে 6 গুণ করলাম, এক্স সঙ্গে 6 গুণ করলাম, এক্স সঙ্গে 6 গুণ করলাম। তাহলে আলফার সঙ্গে 6 গুণ করলে 6 আলফা, বিটা বাই 2 এর সঙ্গে 6 গুণ করলে 3 বিটা, আর গামা বাই 3-এর সঙ্গে 6 গুণ করলে 2 গামা। তাহলে আমরা লিখব 6 আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 2 গামা। তাহলে এটা আমরা অপশান ডি বলবো। তারপরে দেখো এক বিওটি সমান বিভিন্ন অপশান আছে। এক বিওটি সমান কত জুল আছে? এক বিওটি সমান অপশান এ আছে 36 × 10⁵ জুল। এটাকে আমরা করতে পারি 3.6 × 10⁶ জুল। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এর অপশানটা হবে, এটাকে দুভাবে লিখতে পারি। একটা হলো 36 × 10⁵ জুল বা 3.6 × 10⁶ জুল আমরা লিখতে পারি। তারপর দেখো 3টি রোধ আছে, R1, R2, R3, মানে 3টি রোধ সমান্তর সমবায় যুক্ত। R1 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R3। এখানে তড়িৎ প্রবাহমাত্রা I1, I2, I3 হলে কোনটি বড়? মনে রাখতে হবে সমান্তর সমবায় বলা আছে। যেহেতু এখানে R1 বড় R2 থেকে, R2 বড় R3 থেকে, তাহলে এখানে অপশান সি হবে, I1 লেস দ্যান I2 লেস দ্যান I3। 4-এর প্রশ্ন দেখো, থার্মিট পদ্ধতিতে অপশান এ হলো Fe, অপশান বি হলো অ্যালুমিনিয়াম, অপশান সি হলো কপার, অপশান ডি হলো জিঙ্ক ব্যবহৃত হয়। এটা অবশ্যই অপশান বি বলবো, অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। 1.5 কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না যে গ্যাস, সেটি হলো অপশান এ CO2, অপশান বি হলো H2S, অপশান সি হলো H2, অপশান ডি হলো HCl। তাহলে আমরা ডি বলবো, HCl। 1.6 কি বলা আছে? অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত। মনে রাখবে এটা হলো অপশান দেওয়া আছে
2:1, অপশান বি দেওয়া আছে 1:2, অপশান সি আছে 1:8, অপশান ডি আছে 8:1। মনে রাখবে যখন আয়তন বলবে, আয়তন হলে আমরা কি বলবো 2:1 বলবো, সেটা হলো ক্যাথোড এবং অ্যানোডের, সেটা আমরা বলবো যখন আয়তন হিসাবে বলবো তখন 2:1, অর্থাৎ অপশান এ হবে। আর যদি বলা হয় ভর অনুপাতে ভাগ করতে তাহলে 1:8। তাহলে এখানে আয়তন বলা আছে আয়তন অনুপাতে হওয়ার জন্য 2:1, আর যদি ভর অনুপাতে থাকে তাহলে আমরা কি বলবো 1:8 বলবো। তারপর দেখো একটি লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য অবশ্যই বাড়ে, অপশান এ হলো বাড়ে। দেখে নাও। তারপরে দেখো গ্রুপ বি, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি লিখবো, সেটা হলো অবশ্যই তোমরা মনে রাখবে ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, এটা লিখবো ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। কাঁচের মধ্যে কোন ধাতুকে সিল করা হয়, আমরা এমও বা মলিবডিনিয়াম, একে আমরা সিল করব, এমওকে সিল করব। তারপরে দেখো ধাতব তারের রোধাঙ্ক রো, তারটিকে কেটে নেওয়া হলো এবং প্রতিটি রোধাঙ্ক ρ/3 হবে। মনে রাখবে একটা তার আছে, তারের রোধাঙ্ক রো, তারটিকে কেটে 3 টুকরো করা হলো, রোধাঙ্কের মান ρ/3 হবে। একটা তারের রোধাঙ্ক কোনো চেঞ্জ হয় না, রোধাঙ্ক একই থাকে, তাহলে এটা আমরা বলবো মিথ্যা। তারপর দেখো অথবা প্রশ্ন আছে তড়িৎ পরিবাহিতার এসআই একক কি, তড়িৎ পরিবাহিতার এসআই একক আমরা কি বলবো এস মানে সিমেন্স, তড়িৎ পরিবাহিতার এসআই একক আমরা বলবো এস মানে হলো সিমেন্স বলবো। তারপরে দেখো 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত হবে, আমরা জানি আর সমান v²/p, তাহলে ভি এর মান 220 তার স্কোয়ার, আর পি এর মান 100, তাহলে মানটা বসিয়ে দেখো 484, তাহলে আর এর মান 484 ওহম। তাহলে এটা লিখবো 484 ওহম। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারের জারণ ঘটে, মনে রাখতে হবে জারণ ঘটে আমরা অ্যানোড বলবো, তাহলে অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে এবং তার সঙ্গে মনে রাখবে ক্যাথোডে বিজারণ ঘটে। 2.6 কোনো বস্তুর ওপরে রূপোর প্রলেপ দেওয়ার জন্য যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়, কোনো বস্তুর উপর রূপোর প্রলেপ দেওয়ার জন্য যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় তার নাম দেখো তোমরা মনে রাখবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, এটার সংকেত হলো K2HgCN2, এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, মনে রাখবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আচ্ছা, তারপর দেখো লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে, এটা মনে রাখবে 35%, তাহলে লাইকার অ্যামোনিয়াতে 35% অ্যামোনিয়া থাকে। তারপর দেখো (2.8) এখানে বলা হচ্ছে অবতল লেন্স কখন অভিসারী লেন্স হিসেবে কাজ করবে, অর্থাৎ যখন তার প্রতিসরাঙ্ক চেঞ্জ করা হবে, অর্থাৎ যখন তার প্রতিসরাঙ্ক, অর্থাৎ মানে অবতল লেন্সের ক্ষেত্রে যখন প্রতিসরাঙ্ক বায়ু এবং যে মাধ্যম নিয়েছি কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন পরিবর্তন করা হবে তখন
এটা অভিসারী লেন্সে পরিণত হবে। এল এল এর আকরিকের নাম কি? মনে রাখতে হবে এল এর আকরিকের নাম আমরা বলবো বক্সাইট। নামটা হলো বক্সাইট, সংকেতটা হলো Al2O3 2H2O, Al2O3, 2H2O, এটা হলো বক্সাইটের আকরিক। এরপর চলে যাচ্ছি গ্রুপ সি এর প্রশ্নে। পুরাতন তৈলচিত্র কালো হয়ে যায় কেন? দেখে নাও। পুরাতন তৈলচিত্র কালো হয়ে যায় কেন? তৈলচিত্র দীর্ঘদিন বায়ুতে খোলা অবস্থায় থাকলে বায়ুতে উপস্থিত H2S মানে হাইড্রোজেন সালফাইড লেড ঘটিত যৌগ বলতে PbCO3, PbSO4, PbOH2 এর সঙ্গে বিক্রিয়া করে কালো বর্ণের লেড সালফাইড পরিণত হয়। তাহলে PbCO3 তার সঙ্গে H2S বিক্রিয়া করলে PbS প্লাস H2CO3 উৎপন্ন হবে, এর বর্ণ হলো কালো। PbSO4 তার সঙ্গে H2S বিক্রিয়া করবে PbS প্লাস H2SO4, তাহলে PbS হলো কালো। PbOH2 তার সঙ্গে H2S বিক্রিয়া করলে PbS প্লাস 2H2O, তাহলে এখানে যে PbSগুলো যেগুলো আছে সেগুলো সবই কালো হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা পুরাতন তৈলচিত্র কালো বর্ণের পাই। পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির নীতি এবং রাসায়নিক সমীকরণ লিখতে বলছি। দেখে নাও, পরীক্ষাগারে দেখো N2 গ্যাস প্রস্তুতির নীতি দেখে নাও। পরীক্ষাগারে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণে গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সমিত সমীকরণটি হলো, দেখে নাও, সেটা হলো সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হলো NH4Cl, এটা বিক্রিয়া করলে NaCl প্লাস N2 প্লাস 2H2 উৎপন্ন হবে। তাহলে পরীক্ষাগারে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম নাইট্রেট হলো NaNO3 প্লাস NH4Cl ইকুয়াল টু NaCl প্লাস N2 প্লাস 2H2O, এটা সমীকরণ আমরা লিখব। তারপরে দেখো 3-2 প্রশ্ন, সেটা হলো মোটরের নিয়মটি লিখতে বলছে। মোটরের নিয়মটি আমরা 2 নম্বর যে চন্দ্রগ্রহবন্ধ হাই স্কুল আছে সেই চন্দ্রগ্রহবন্ধ হাই স্কুলে আমরা মোটরের নিয়ম বা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম পড়েছিলাম। তোমরা 4-2 প্রশ্নটা দেখে নেবে যে ফ্লেমিংয়ের নিয়ম বা মোটরের নিয়ম ওটা কিন্তু ব্যাখ্যা করা আছে। তারপরে এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটার উত্তর কী হবে? এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখে নাও যে এটা হলো 2, এটা 2, এটা 2 ওহম, দেখো এটাও 2 ওহম, এটাও 2, প্রত্যেকটা 2 ওহম করে আছে। এখানে দেখো কারেন্ট পাঠাচ্ছি, প্রত্যেক কারেন্ট কিন্তু কারেন্টের মান কোনো চেঞ্জ হবে না। এখানে যদি কারেন্ট আই যাচ্ছে তাহলে এখান থেকে আই বেরোবে, তাহলে প্রবাহমাত্রার কোনো চেঞ্জ হবে না। প্রবাহমাত্রা যদি কোনো চেঞ্জ না হয় তাহলে এটা হলো শ্রেণীর সমবায় পড়বে। তাহলে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে তুল্যরোধ কত হবে? তাহলে প্রত্যেকটা যোগ আকারে লিখবো, তাহলে 7টা 2 আমরা লিখবো। তাহলে RS বা সিরিজের যে রেজিস্ট্যান্স বা তুল্যরোধের মান হলো 14 ওহম আমরা পেয়ে যাব। তারপর দেখো ইউরিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করতে বলছে। ইউরিয়ার শিল্প উৎপাদন এটা আমরা দেখো কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এটা 4-6 প্রশ্ন আমরা দেখলে উত্তরটা পেয়ে যাব ইউরিয়া শিল্প উৎপাদন। তারপর দেখো দেখে নাও ধাতু নিষ্কাশন
একটি বিজারণ প্রক্রিয়া, অথবা প্রশ্নটা দেওয়া আছে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে বলছে। এটাও আমরা অবশ্যই আগের স্কুলে পড়েছিলাম, সেটা 3 নম্বর স্কুল দেখবে কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল 3-3টা। এটা যেটা উত্তর করা আছে সেই উত্তরটাই হবে কান্দি রাজা 3 নম্বর স্কুল কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল 3-3 উত্তরটা কিন্তু হবে। তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে। ভিডিও আমরা একটা প্লেলিস্ট করেছি, সেই প্লেলিস্টে তোমরা দেখলেই পেয়ে যাবে উত্তরটা। তারপর দেখো গ্রুপ ডি, দেখে নাও গ্রুপ ডি এর প্রশ্নগুলো আসছে, দেখে নাও। রোধ কি, এর ব্যঞ্জকটি প্রতিষ্ঠা করতে বলছে, দেখে নাও। তাপীয় রোধ ভালো করে দেখে নাও। তাপীয় রোধ কাকে বলে? পরিবাহীর 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তাপের অনুপাতকে আমরা কি বলবো? তাপীয় রোধ বলবো। রাশিমালা দেখো, ধরি কোনো কঠিন পদার্থের একটি আয়তাকার ফলকের বেধ D, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে 2 প্রান্তের উষ্ণতা পার্থক্য θ2 - θ1, θ2 > θ1 হলে তার মধ্য দিয়ে তাপ প্রবাহের হার আমরা কি বলবো? Q/T বলবো। Q/T = আমরা বলবো θ2 - θ1 1/K × D/A। এবারে আমরা দেখো, যদি এ প্রস্থচ্ছেদ এবং ডি বেদের কোনো পরিবাহী 2 প্রান্তের বিভব পার্থক্য V2 - V1 বলি, এবং পরিবাহী রোধ এবং রোধাঙ্ক যদি আমরা কি বলি? পরিবাহী রোধ এবং রোধাঙ্ক যদি R এবং রো বলি, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো কি বলতো? ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো I = V2 - V1/R। এবার এখানে আর এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা 2 নম্বর সমীকরণ। দেখো এই 2 নম্বর সমীকরণ তুলনা করি 1 এবং 2। 1 নম্বর সমীকরণ হলো এইটা, 1 নম্বর সমীকরণ এইটা, আর 2 নম্বর সমীকরণ হলো এইটা। এই দুটো সমীকরণ যদি তুলনা করা হয় তাহলে আরটি সমান আমরা কি বলবো? আরটি সমান আমরা বলবো D/K। এই D/K এটাই হলো থার্মাল রেজিস্ট্যান্স। T মানে থার্মাল, আর মানে রেজিস্ট্যান্স, তাপীয় রোধ। তাহলে আরটি = আমরা কি বলবো? D/K। খুব ভালো করে এটা করে রাখবে, খুব ইম্পর্টেন্ট। দেখো একটা অথবার প্রশ্ন আছে, তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? এর সম্পর্ক লিখতে বলছে। এই প্রশ্নটা আমরা 5 নম্বর স্কুলটা হুরা থানা মা একাডেমি হাই স্কুল, যেটা 140 থেকে 141 পেজে আছে। প্লেলিস্টে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, দেখবে D এর 2 এর উত্তরটা তোমরা দেখলি উত্তরটা পেয়ে, D এর 2 এর উত্তরটা। তারপরে দেখো এখানে একটা অঙ্ক আছে, বিওটির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এতে 60 ওয়াটের 5টি বাতি, 100 ওয়াটের 2টি বাতি, 80 ওয়াটের 5টি পাখা, 80 ওয়াটের একটা টিভি, একটা কুকার আছে 30 মিনিট চলে, এবং একটি 1.5 কিলোওয়াট কন্ডাকশন কুকার এবং 1.5 কিলোওয়াট একটি কন্ডাকশন কুকার আছে। যদি বাতিগুলো 6 ঘন্টা করে জ্বলে, পাখা এবং টিভি 10 ঘন্টা চলে, কুকারটাই 30 মিনিট চলে, প্রতি মাসে বিল কত হবে? প্রতি ইউনিটের দাম 6 টাকা। দেখে নাও, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, কীভাবে করতে হয় দেখে নাও। মনে রাখবে এই অঙ্কটা করতে গেলে আমরা একটা সূত্রের সাহায্য নেব, সেটা হলো ওয়াট ঘন্টা বাই 1000। মোট ওয়াট ঘন্টা বার করব, বাই 1000 দিয়ে ভাগ করব। দেখে নাও, বলা আছে 60 ওয়াটের 5টা বাতি কতক্ষণ চলছে? 6 ঘন্টা করে। আর 100 ওয়াটের 2টো বাতি 6 ঘন্টা করে চলছে। দেখে নাও, 60 ওয়াটের 5টা বাতি 6 ঘন্টা করে চলছে, 100 ওয়াটের 2টো বাতি 6 ঘন্টা করে চলছে। তাহলে মোট ওয়াট ঘন্টা বার করা হলো 2টো বাতির জন্য। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে লিখছি দৈনিক ব্যয়িত শক্তি বা দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি বার করতে গেলে আমরা যেটা সূত্রটা সাহায্য নেব সেটা হলো মোট ওয়াট ঘন্টা বাই 1000। তাহলে 60 ওয়াটের 5টা বাতি 6 ঘন্টা করে চলছে, তাহলে দেখো 5টা বাতি, তাহলে 60 × 5, 60 × 5, 6 ঘন্টা করে চলছে, × 6,
100 ওয়াটের দুটো বাতি 6 ঘন্টা করে চলছে, প্লাস দেবো 100 ইন্টু 2 ইন্টু 6, এটা গুণ করব। এরপরে তোমরা দেখো বলা আছে 80 ওয়াটের 5টা পাখা, 80 ওয়াটের 5টা পাখা কতক্ষণ করে চলছে? 10 ঘন্টা করে চলছে। দেখো 80 ওয়াটের 5টা পাখা 10 ঘন্টা করে চলছে। তারপরে দেখো 80 ওয়াটের একটা টিভি, 80 ওয়াটের একটা টিভি কতক্ষণ করে চলছে? একটা টিভি আছে 10 ঘন্টা ধরে। তাহলে দেখো 80 ওয়াটের 5টা পাখা, 80 ইন্টু 5 10 ঘন্টা করে চলছে। 80 ওয়াটের টিভি একটা আছে, তাহলে 80 ইন্টু 1, একটার জন্য 1 গুণ হলো, 10 ঘন্টা করে চলছে ইন্টু 10, তাহলে হলো। তাহলে বাতি হলো, টিভি হলো এবং পাখা হলো। তাহলে বাতি টিভি পাখার সমষ্টিটা হলো ওয়াট ঘন্টা আকারে। এরপর দেখো কুকার কত 30 মিনিট চলছে। কুকার 30 মিনিট চলার জন্য তাহলে কুকার হলো 1.5 কিলোওয়াট। 1.5 কিলোওয়াট মানে, তাহলে 1.5 কিলোওয়াট মানে আমরা কি বলবো? 1500 বলবো। তাহলে 1.5 কিলোওয়াট মানে 1500 ওয়াট। আর 30 মিনিট মানে 30/60, 30/60 মানে হাফ ঘন্টা বা 1/2 ঘন্টা। তাহলে আমরা কি করব? 1/2 করা হলো। তাহলে দেখো 1000 দিয়ে ভাগ করেছি। তাহলে এইগুলো হলো বাতির ওয়াট ঘন্টা, এটা হলো পাখা এবং টিভির ওয়াট ঘন্টা, আর এটা হলো কুকারের ওয়াট ঘন্টা। তাহলে মোট যোগ করা হয়েছে, যোগ করে 1000 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে দৈনিক ব্যয়িত শক্তির পরিমাণ বার হচ্ছে। দেখো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসছে, এটা প্রথমে গুণ করে যোগ করা হলো। দেখো উত্তর এটা আসছে যে 8.55 বিওটি। তাহলে এত বিওটি তড়িৎ শক্তি খরচা হচ্ছে। তাহলে মাসিক তড়িৎ শক্তি 30 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? 256.5 বিওটি বা এত ইউনিট পড়লো। এবারে প্রতি ইউনিটের দাম কত? প্রতি ইউনিটের দাম 6 টাকা। তাহলে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে? 1539 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় লক্ষ্য করা যায়। তাহলে ভালো করে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে। প্রথমে মনে রাখবে যে তড়িৎ শক্তি বার করার সূত্রটা হলো, সেটা হলো মোট ওয়াট ঘন্টা 1000। তাহলে মোট ওয়াট ঘন্টা করব, 1000 দিয়ে ভাগ করব, এটা কিলোওয়াট আওয়ার হয়ে যাবে। এই কিলোওয়াট আওয়ার মানে বিওটি, সেই বিওটিটা দৈনিক বার হলো। এবারে মাসিক যদি বলে তাহলে আমরা 30 দিয়ে গুণ করব। তাহলে 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 মাসিক যে তড়িৎ শক্তি ব্যয় পেয়ে যাব, এবং যত ইউনিটের দাম বলবে তত টাকা দিয়ে গুণ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। তারপর দেখো একটা অথবার কোশ্চেন আছে, সেটা হলো একটি তারের রোধ 20 ওহম, আয়তন একই রেখে, একটি তারের রোধ 20 ওহম, আয়তন একই রেখে দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলে নতুন রোধ কত হবে? দেখে নাও। একটা আমরা সূত্র জানি, সেটা হলো R2/R1 সমান L2/L1 তার হোল স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবে, এটা সূত্র। এটা R2 মানে তারের প্রাথমিক রোধ, R1 মানে তারের অন্তিম রোধ, L2 মানে তারের অন্তিম দৈর্ঘ্য, L1 মানে তারের প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে ওয়ানগুলো মনে রাখবে প্রাথমিক, আর টুগুলো অন্তিম বা নতুন। তাহলে এখান থেকে বলা আছে তারের দৈর্ঘ্য কত বাড়ানো হচ্ছে? তারের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে সেটা কত? 25%। তাহলে 25% বাড়ানোর অর্থ হলো আমরা লিখতে পারি L2 সমান আমরা কত বলবো? 125/100 L1 বলবো। তাহলে L1/L2 মান কত? তাহলে এখান থেকে পেয়ে যাব L2/L1, এটা হবে 125/100। তাহলে এই মানটি সমীকরণে বসিয়ে দেওয়া হলো। R1 এর মান 20 বলা হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে উত্তর পেয়ে গেলাম কত? 31.25। অর্থাৎ তারটি নতুন রোধ হবে 31.25 ওহম। 4/3 লেঞ্জের সূত্র বিবৃত করতে বলছে। দেখা হচ্ছে এটি সংরক্ষণ সূত্র মেনে চলে। দেখে নাও লেঞ্জের সূত্রটা, খুব ভালো করে দেখে নাও কি বলছে লেঞ্জের সূত্রটা। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যাতে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সর্বদা তড়িৎ প্রবাহ, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহ সেই কারণকে বাধা দেবে। তাহলে লেঞ্জের সূত্রটা ভালো করে করবে। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহ মাত্রা সেই কারণকে বাধা দেবে।
তারপরে দেখো আছে, দেখা হচ্ছে এটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা আমরা 4 নম্বর স্কুলে মানে কন্টাই হাই স্কুল, এখানে আমরা অবশ্যই সলভ করেছিলাম। 4 নম্বর হাই স্কুল কন্টাই, সেখানে আমরা এটা ব্যাখ্যা করেছিলাম। তবু আরেকবার দেখে নাও উত্তরটা, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। চুম্বক এবং বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে তড়িৎচালক বল আবিষ্ট হয়। লেঞ্জের সূত্রানুসারে এই তড়িৎচালক বল ওই আপেক্ষিক গতিকে বাধা দেবে। এই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য যে অতিরিক্ত কার্য করে তা আবিষ্ট তড়িতের শক্তিতে পরিণত হয়। অর্থাৎ মোট কার্য এবং শক্তির পরিমাণ একই থাকে, যা শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা শক্তির সংরক্ষণ সূত্রটা ব্যাখ্যা করলাম, খুব ভালো করে দেখে নেবে। এটা তোমরা 4 নম্বর স্কুলের কন্টাই হাই স্কুল আছে 3-এর 1-এর উত্তরটা দেখে নেবে, একই উত্তর আছে। তারপর দেখো 4-এর দাগে 4, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য করতে বলছি। দেখে নাও, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেখে নাও, ধাতব পরিবাহী মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য ক্ষেত্রে আয়নগুলি তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীর মধ্যে যখন তড়িৎ যাবে তখন রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হবে না, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে রাসায়নিক ধর্মের পরিবর্তন হবে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পাবে, তাহলে পরিবাহিতা হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, পরিবাহিতা হ্রাস পাবে। আর যখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলবো তখন তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা কি বলি, এখানে রোধ কমে যাবে, রোধ কমে গেলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। 3টে পয়েন্ট খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় লক্ষ্য করা যায়। তাহলে আজকে আমরা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য শিখলাম। তারপর দেখো অথবার প্রশ্ন আছে, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অশুদ্ধ তামা থেকে বিশুদ্ধ তামা পাওয়া যায়। দেখে নাও, দেখে নাও ভালো করে। দেখে নাও ভালো করে, তড়িৎ বিশ্লেষণ পাত্রে লঘু H2SO4 মিশ্রিত CuSO4 দ্রবণ নেওয়া হলো। অশুদ্ধ কপারের মোটা দণ্ড অ্যানোড হিসাবে এবং বিশুদ্ধ কপারের যে পাতলা পাতকে ক্যাথোড হিসাবে গ্রহণ করা হলো। এটা প্রথম মনে রাখতে হবে। এবং তার মধ্যে আমরা তড়িৎ পাঠিয়ে দিলাম, তাহলে CuSO4 এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে Cu2+ আর SO4 2- তৈরি হবে। এবারে অ্যানোডে যে বিক্রিয়া হবে Cu2+, এটা দুটো ইলেকট্রন গ্রহণ করবে, Cu পরিণত হবে। আর অ্যানোডে যে বিক্রিয়া ঘটবে Cu- দুটো ইলেকট্রন হবে, সেখানে তাহলে Cu2+ হবে। তাহলে দেখা যাচ্ছে অ্যানোড অনবরত ক্ষয় হবে আর ক্যাথোডটা আস্তে আস্তে পুরো হতে থাকবে। এখান থেকে একটা কথা মনে রাখবে যে ক্যাথোডে সঞ্চিত 99.99 কপার ধাতু বিশুদ্ধ, অর্থাৎ ক্যাথোডে যে ধাতু মানে কপার ধাতু সঞ্চিত হয় তার 99.99% বিশুদ্ধ কপার জমা হয়। দেখা যাচ্ছে ক্যাথোডে যে কপার সঞ্চিত থাকে তার 99.99% ধাতুটা অবশ্যই বিশুদ্ধ হয়। তাহলে কপারে সঞ্চিত ধাতুর মানে সঞ্চিত কপার ধাতুর প্রায় 99.99% বিশুদ্ধ হয়। দেখে নাও 4.5-এর প্রশ্ন, অসওয়াল পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। অসওয়াল পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়, এটা আমরা দেখো 7 নম্বর স্কুল যেটা আছে জলপাইগুড়ি জিলা স্কুল, এটা হলো D-এর 6-এর উত্তরটা আমরা করেছিলাম। মানে একই উত্তর, মানে মনে রাখবে অসওয়াল পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করবে, এটা আমরা 7 নম্বর স্কুলে D-এর 6-এরটা এই উত্তর করেছিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তবু একবার সংক্ষেপে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস, খুব ভালো করে দেখে নাও। শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণামুক্ত বায়ুর মিশ্রণকে 5 থেকে 60 atm চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিটি তার জালির ওপর দিয়ে
0.0014 সেকেন্ড ধরে চালনা করলে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা উভমুখী বিক্রিয়া এবং তাপদাহী বিক্রিয়া। দেখে নাও, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটছে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 সেন্টি তাপমাত্রায় পিঠে অনুঘটকের সাহায্যে কত সময় ধরে? 0.0014 সেকেন্ড ধরে। তাহলে এটা কি উৎপন্ন? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো। এই নাইট্রিক অক্সাইডটা মানে বায়ুর দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে শোষণ করলে বা জলে মেশালে সেটা হলো নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। দেখো বিক্রিয়া দেখতে পাচ্ছ, দেখো NO3 উৎপন্ন হচ্ছে এবং NO উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হলো নাইট্রিক অ্যাসিড আর এটা হলো নাইট্রিক অক্সাইড। তাহলে আমরা অ্যামোনিয়া থেকে আমরা নাইট্রিক অ্যাসিড পেলাম। এই পদ্ধতিটার নাম হলো অসওয়াল্ড পদ্ধতি। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড উৎপাদনটা শিখলাম, প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদের এটা আরেকবার বুঝিয়ে দিলাম। দেখে নাও, একটা অথবার প্রশ্ন আছে, স্পর্শ পদ্ধতিতে কিভাবে H2SO4 অ্যাসিড প্রস্তুত করবে? স্পর্শ পদ্ধতিতে কিভাবে H2SO4 অ্যাসিড প্রস্তুত করবে? দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। তাহলে SO2 দেখে নাও, SO2 এবং বায়ুর মিশ্রণকে বিশুদ্ধ শুষ্ক করে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 1.5 ATM মানে বায়ুমণ্ডলীয় চাপে V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটকের ওপর দিয়ে SO2 গ্যাস অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। তো দেখো SO2 থেকে SO3 উৎপন্ন হলো। এখানে এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া এবং তাপমোচী মানে তাপ উৎপন্ন হবে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে SO2 থেকে SO3 উৎপন্ন হলো 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপে V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক উপস্থিতিতে আমরা পাচ্ছি। তারপরে যে SO3 উৎপন্ন হলো সেই SO3কে ঠান্ডা করে কোকচূর্ণ শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দ্বারা সেটা আমরা যদি চালনা করলে আমরা কি পাবো? চালনা করলে আমরা পাবো ওটা হলো অলিয়াম পাবো, অর্থাৎ SO3 প্লাস H2SO4 সমান H2H2O7 এটা আমরা পেয়ে যাব। তারপরে আমরা অলিয়ামের সঙ্গে পরিমাণ মতো প্রাকৃত জল মেশালে তাহলে 98% গাঢ় H2SO4 পাওয়া যাবে। তাহলে অলিয়ামের সঙ্গে প্রয়োজন মতো পাতিত জল মেশালে তাহলে 98% গাঢ় H2SO4 পাওয়া যাবে। দেখো H2H2O7 তার সঙ্গে জল মিশিয়েছি, তাহলে উৎপন্ন কি হয়েছে? H2SO4 উৎপন্ন হয়েছে। তাহলে এটা হলো স্পর্শ পদ্ধতিতে আমরা কি পেলাম? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। 8 নম্বর স্কুলের আছে লাস্ট প্রশ্ন, অর্থাৎ গ্রুপ ডি এর লাস্ট প্রশ্ন 4.6 আলোর বিক্ষেপণ কি? দেখে নাও, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো ধূলিকণার ওপর আলোকরশ্মি আপাতিত হলে ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে এবং তরঙ্গকে চারিদিকে ছড়িয়ে দেয়। আলোর এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলা হয়। দেখো এর সঙ্গে একটা প্রশ্ন আছে, 2 মিলিমিটার বেধে একটি কাঁচের ফলক অতিক্রম করতে আলো কত সময় নেবে? কাঁচের মিউ বলা আছে। দেখে নাও কাঁচের ফলকের বেধ বলা আছে 2 মিলিমিটার, অর্থাৎ D সমান 2 মিলিমিটার, তাহলে 0.2 সেন্টিমিটার। মনে রাখতে হবে মিউ ইন্টু ডি মানে অতিক্রান্ত দূরত্ব, মিউ ইন্টু ডি, মিউ মানে 1.5, ডি এর মান 0.2, তাহলে মানটা বসালে 0.3 হয়ে গেল। টি সমান আমরা জানি এই যে অতিক্রান্ত দূরত্ব বাই আলোর বেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো মিউ ইন্টু ডি বাই সি। মিউ ইন্টু ডি এর মানটা বলা আছে, মানটা বার করেছি 0.3, আর সি এর মান এখানে দেখো মান করা আছে, সি এর মান হলো 3 × 10⁻10 পার সেকেন্ড। মানটা বসিয়ে দেওয়া হয়েছে। দেখো বসিয়ে দিতে দেখো এখানে
0.3 মানে নিচে 10 করা হয়েছে, তাহলে 3/10 করা হয়েছে, 3 কেটে গেল। তাহলে দেখো সূচকের নিয়ম যদি প্রয়োগ করি, সূচকের নিয়ম প্রয়োগ করলে তাহলে এটা 1/10^11, এটা (10^-11), তাই টি এর মান পেয়ে গেলাম 10^-11 সেকেন্ড। তাহলে আলো কত সময় নেবে? 10^-11 সেকেন্ড। এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রী ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না। তোমরা অবশ্যই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। সকল ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি।